তোমরা সকলেই জেনে গেছো আমাদের ক্লাস 11-এর ইংরেজিতে শুধুমাত্র প্রোজ আর পোয়েম পড়তে হয় না, সেখানে র্যাপিড রিডার বলে একটা পোর্শন আছে, সেখানে মেনলি স্টোরিগুলো জানতে হয়। তো আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা আছে তাতে আমাদের 3খানা স্টোরি পড়তে হবে এই র্যাপিড রিডার অংশে। তো 3খানা স্টোরি একই সেম অথরে লেখা, লাল বিহারী দের লেখা 3খানা ভারতীয় ফোক টেল, মানে আঞ্চলিক লোককথার যে গল্পগুলো আছে একটু ভৌতিক টাইপের। তো সেই 3খানা স্টোরি আমাদের পড়তে হবে। সেই 3খানা স্টোরির মধ্যে প্রথম যে গল্পটা আছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, রিটেন বাই লাল বিহারী দে। তো আমরা সেই গল্পটা আজকে একটু আলোচনা করব। আমরা লাইন টু লাইন পড়ব, এক্সপ্লেন করব, প্রতিটা শব্দের মানে জানবো এবং গল্পটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব, এবং তারপরে আমরা এখান থেকে কী কী প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো সংক্ষেপে আলোচনা করব। লাল বিহারী দের লেখা যে গল্পটা আমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য পড়তে হবে, প্রথম গল্পটা আছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। আমি গল্পটা পড়া শুরু করছি। ওয়ান্স অন এ টাইম, মানে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ, একদা এক সময়ে একটা গরিব ব্রাহ্মণ বাস করত। হু নট বিং এ কুলিন, কিন্তু সে কুলিন সম্প্রদায়ের না হওয়ার জন্য ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। তাই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ ছিল তার কাছে বিয়ে করাটা। এখন ব্রাহ্মণদের মধ্যে অনেকগুলো গোত্র বর্ণ এগুলো হয়, কুলিন হয়, কায়স্থ হয়, পুরকায়স্থ হয়, কশ্যপ হয়, এগুলো বিভিন্ন গোত্রের নাম। তো কুলিন ব্রাহ্মণ যারা হয় তারা সহজে বিয়ে করতে পারে। আমাদের গল্পে যে ব্রাহ্মণের কথা বলা আছে সে কিন্তু কুলিন ব্রাহ্মণ ছিল না, ফলে কুলিন ব্রাহ্মণ না হওয়ার জন্য তার পক্ষে বিয়ে করাটা বড় কষ্টের ছিল। কারণ কুলিন ব্রাহ্মণ ছাড়া অন্যান্য যে ব্রাহ্মণরা হয় তাদেরকে বিয়ে করতে গেলে কনের বাবাকে টাকা দিয়ে বিয়ে করতে হবে, মানে কনের বাড়ি থেকে পণ নেওয়া যাবে না, বরং উল্টে মেয়ের বাবাকে টাকা দিতে হবে। তাই সেক্ষেত্রে এ তো গরিব ব্রাহ্মণ, ফলে এর পক্ষে বিয়ে করাটা কঠিন দাঁড়াবে, এটা স্বাভাবিক। তো তার জন্য আমাদের যে ব্রাহ্মণকে নিয়ে গল্প, সেই ব্রাহ্মণের পক্ষে বিয়ে করাটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ ছিল। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। সে কী করলো, ধনী লোকেদের কাছে যেতে লাগলো এবং তাদের কাছে ভিক্ষা করতে লাগলো, কিছু পয়সা চাইতে লাগলো, যাতে ওই পয়সা জোগাড় করে সে একটা স্ত্রী জোগাড় করতে পারে, একটা স্ত্রীকে বিয়ে করতে পারে, একটা মেয়েকে বিয়ে করতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, এবং তার জন্য 100-200 টাকা হলে হবে না, কিন্তু অনেকটা বড় অঙ্কের টাকার দরকার, একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন ছিল এই কাজের জন্য। নট সো মাচ ফর দ্য এক্সপেন্স অফ দ্য ওয়েডিং। তোমরা তো ভাবছো এত খরচ নিশ্চয় বিয়ের দিনের খরচ বার করবে, তাই সে পয়সা চাইছে। না, ওই বিয়ের দিনের খরচের জন্য কিন্তু পয়সা চাইছে না। অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, ব্রাইড মানে নববধূ, মানে কনে। তো কনের বাবাকে, কনের যে পিতামাতা, ওদেরকে টাকা দেওয়ার জন্য এই অঙ্কের টাকা তার প্রয়োজন, কারণ কনের বাবাকে টাকা না দিলে সে বিয়ে করতে পারবে না। হি বেগড ফ্রম ডোর টু ডোর, মানে এখানে দরজা থেকে দরজা এরকম মানে হবে না, এক ঘর থেকে অন্য ঘরে ছুটে ছুটে সে ভিক্ষা করতে লাগলো। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, অনুরোধ করতে লাগলো বিভিন্ন ধনী লোকেদেরকে, বিভিন্ন ধনী বা বিত্তবান বা সম্পদশালী যে সমস্ত লোকেরা আছে তাদের কাছে গিয়ে সে ভিক্ষা করতে লাগলো। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং অবশেষে সে সফল হলো জড়ো করতে যে পরিমাণ টাকাটা তার দরকার, সেই টাকাটা জোগাড় করতে সে সমর্থ হলো। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, নির্দিষ্ট সময়ে বিয়েটাও সম্পন্ন হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং সে নতুন স্ত্রীকে তার বাড়িতে নিয়ে এলো, তার বুড়ি মায়ের কাছে, বৃদ্ধা মায়ের কাছে, বাড়িতে বৃদ্ধা মা আছেন, তো মায়ের কাছে তার নববধূ স্ত্রীটাকে নিয়ে এলো। আফটার এ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, কিছুক্ষণ পরে সে তার নিজের মাকে বলছে, মানে বৃদ্ধা মাকে বলছে যে মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। দেখো মা, আমি মোটামুটি বিয়ে তো করে ফেললাম, কিন্তু তোমাকে বা আমার স্ত্রীকে খাওয়ানোর মতো কোনো পয়সা বা কোনো উপায় বা কোনো রোজগার আমার কাছে এই মুহূর্তে নেই, তোমাদেরকে আমি খাওয়াতে পড়াতে পারবো না, আমার কাছে সেই সামর্থ্যটুকু এখন নেই। তাই আই মাস্ট দেয়ারফর গো টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ, তাই আমাকে রোজগারে যেতে হবে। তো এখানে কাছাকাছি রোজগারের কোনো রাস্তা নেই, আমাকে ডিস্ট্যান্ট কান্ট্রিজ মানে দূরের কোনো দেশে যেতে হবে আমাকে টাকা রোজগারের জন্য। টু গেট মানি সামহাও অর আদার, যেভাবে হোক কিছু পয়সা রোজগার করতে হবে, পয়সা রোজগারের জন্য আমাকে দূরের কোনো দেশে যেতে হবে। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তবে আমি 1 মাস 2 মাসের জন্য হয়তো নাও যেতে পারি, হয়তো কয়েকটা বছরের জন্য আমাকে যেতে হতে পারে, আমি হয়তো কয়েকটা বছর দূরে চলে যাব। ফর আই ওয়ন্ট রিটার্ন টিল আই গেট আ গুড সাম, কিন্তু যতক্ষণ না ভালো অঙ্কের পয়সা আমার কাছে জমা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফিরবো না। একটা মোটামুটি ভালো অঙ্কের পয়সা জোগাড় করে নিয়ে, ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়ে নিয়ে তারপর আমি ফিরবো, আর তার জন্য আমাকে কয়েকটা বছর হয়তো বাইরে থাকতে হতে পারে। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, তাছাড়া আমার কাছে এই মুহূর্তে যে কটা পয়সা টয়সা আছে, যা কিছু আছে সবটা আমি তোমাদেরকে দিয়ে যাব, তুমি আর আমার স্ত্রী তোমরা দুজনে মিলে খাবে সে পয়সাটা। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, ওই পয়সাটাকে যতটা ভালোভাবে কাজে লাগানো যায় তোমরা কাজে লাগাবে। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার যে নতুন স্ত্রীটা আছে তাকে তুমি যত্ন নেবে, তার দেখাশোনা করবে। এই কথা ব্রাহ্মণটা কাকে বলছে? তার মাকে বলছে। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, তারপরে তার মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করলো। অ্যান্ড সেট আউট
অন হিজ ট্রাভেলস, এবং নিজের ভ্রমণে সে বেরিয়ে পড়লো। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, মানে যেদিন সে বেরোলো ওই দিন সন্ধ্যাবেলা, মানে এ তো বেরিয়ে চলে গেল, মাকে আর স্ত্রীকে বলে গেল যে কয়েক বছর পরে ফিরবে, ভালো অঙ্কের টাকা নিয়ে ফিরবে। আর যেদিন সে বেরিয়ে গেল ওই দিন এ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ, একটা ভূত যে এই ব্রাহ্মণের মতো হুবহু একই সকল নিয়ে, মানে একই চেহারা নিয়ে, একদম সেম অ্যাপিয়ারেন্স, একদম একই রকম হুবহু একটা নকল চেহারা নিয়ে কেম ইনটু দ্য হাউস, সে ওই বাড়িতে এসে হাজির। এবার একটা ভূত এসেছে এই ব্রাহ্মণ সেজে তার নিজের বাড়িতে এসেছে। এবার এই বাড়ির যে মা আছে বা বুড়ি মা আছে বা নতুন স্ত্রী আছে, তারা কি দেখবে যে লোকটা এক্ষুনি বেরিয়ে গেলো সেই লোকটাই ফেরত এসেছে, তাদের এরকমটা ভ্রম তৈরি হবে স্বাভাবিক, যেহেতু ভূতটা পুরো হুবহু এরই মতো চেহারা নিয়ে এই বাড়িতে এসেছে। দ্য নিউলি ম্যারিড ওমেন, আর যে নতুন বিবাহিত যে স্ত্রীটা, যে মহিলাটা ছিল, থিঙ্কিং ইট ওয়াজ আর হাজব্যান্ড, এবং সে ওই ভূত ব্রাহ্মণটাকে নিজেরই স্বামী বলে মনে করলো। অ্যান্ড সেড টু হিম, এবং তাকে জিজ্ঞেস করলো, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, কী করে হলো তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে কী করে? ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলে গেছিলে কয়েক বছর পরে ফিরবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তুমি তোমার মনস্থিরটাকে পাল্টে দিলে কেন, মনটাকে পাল্টালে কেন, সিদ্ধান্তটা চেঞ্জ করলে কেন? তখনই দ্য ঘোস্ট সেড, মানে ভূতটা তখন বলছে, টুডে ইজ নট এ লাকি ডে, দেখো আজকের দিনটা খুব একটা শুভ দিন নয়। আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম, আর সেই জন্য আমি বাড়ি ফিরে এসেছি। বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, তাছাড়া কয়েকদিন খরচ চালানোর মতো মোটামুটি পয়সা আমি পেয়ে গেছি, ফলে অভাব খুব একটা আমার কাছে নেই। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সান, আর ছেলেটা এত সুন্দরভাবে কথা বলছিল এবং হুবহু একই রকম চেহারা নিয়ে এসেছিল, তাই বুড়ি মা, বৃদ্ধা যে মা ছিল, সেও তার সেই ছেলেটাকে কোনো সন্দেহ করলো না, সে ভূতটাকে নিজেরই ছেলে বলে মনে করতে লাগলো। এবার বাড়িতে দুটো মানুষ, ওই বুড়ি মা আর নতুন স্ত্রী, এরা কেউই সন্দেহ করছে না। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তাই ভূতটা ওই বাড়িতে বাস করতে শুরু করলো এমনভাবে যেন সেই ওই বাড়ির মালিক। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওমেন, এবং এমনভাবে থাকতে শুরু করলো যেন সেই বৃদ্ধা মায়ের সে ছেলে, অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়াং ওমেন, এবং সে যুবতী মহিলার সে স্বামী। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, যেহেতু সে ভূত এবং সত্যিকারের যে ব্রাহ্মণ যে বাইরে গেছে, এরা দুজন হুবহু একই রকম ছিল সব কিছুতে, মানে কথাবার্তা, চালচলন, হাসি, কাঁদা, তাদের ওঠা বসা, ঘোরাফেরা, হাঁটার স্টাইল, বসার স্টাইল, সব একই রকম, এতটাই একই রকম ছিল, লাইক টু পিস, মানে দুটো মটরশুটির দানার মতো, যেমন একে অপরকে আলাদা করা যায় না, এতটাই তারা একই রকম ছিল। দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়াল ব্রাহ্মণ, তাই পাড়া প্রতিবেশী যে সমস্ত লোকেরা, তারাও ভাবতে শুরু করলো এই ভূতটাই হচ্ছে আসল ব্রাহ্মণ, মানে তারাও সেটাকে ভূত বলে কেউ সন্দেহ করলো না, তারা সবাই ভাবলো এই হচ্ছে আসল ব্রাহ্মণ, যে এতদিন বাড়িতে ছিল আজও বাড়িতে আছে। আফটার সাম ইয়ার্স, এমনি করে কয়েকটা বছর কেটে গেল, ভূত বাস করছে এই বুড়ি মায়ের কাছে। তো ভূত এখানে কয়েক বছর থাকার পর দ্য ব্রাহ্মণ রিটার্ন হোম ফ্রম হিজ ট্রাভেলস, ব্রাহ্মণ মানে কোন ব্রাহ্মণ? আসল ব্রাহ্মণটা, যে রোজগারের জন্য কয়েকটা বছর বাইরে গেছিল, সে কিন্তু তার ভ্রমণ শেষ করে বাড়ি ফিরে এলো। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, আর এসে অবাক হয়ে সে দেখলো তারই মতো আরেকজন ওই বাড়িতে বসবাস করছে। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, তখন আসল ব্রাহ্মণ বাড়ির দুয়ারে উঠতে যাবে, এমন সময় দুয়ার থেকে বেরিয়ে এসে ভূতটা, তো ভূতটা আসল ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, মানে বাড়ির আসল মালিককে ভূত জিজ্ঞেস করছে। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, মানে ভূত ব্রাহ্মণকে বলছে, হু আর ইউ, তুমি কে? অ্যান্ড হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, কী দরকার, কী কাজে আমার বাড়িতে তুমি এসেছ? তখন আসল ব্রাহ্মণ বলছে, মজার কথা হলো আমারই বাড়িতে আমি ঢুকবো, আর এই বহুরূপীটা কে? এ এখানে কি করছে? এ আমাকে জিজ্ঞেস করছে কেন? তাই ব্যঙ্গ করে আসল ব্রাহ্মণ তাকে জিজ্ঞেস বলছে, হু এম আই, আমি কে? তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণটা জিজ্ঞেস করলো, কে? আসল ব্রাহ্মণটা। লেট মি আস্ক হু আর ইউ, বরং আমি তোমাকে জিজ্ঞেস করবো, আমাকে জিজ্ঞেস করতে দাও, তুমি কে বাবা, তুমি এখানে কি করছো? দিস ইজ মাই হাউস, এটা তো আমার বাড়ি, আমি বা কয়েক বছর জন্য বাইরে গেছিলাম, এটা তো আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ওই যে বুড়িটা বসে আছে সে আমার মা। আর দিস ইজ মাই ওয়াইফ, আর এই যে যুবতী মহিলাটা বসে আছে এই আমার স্ত্রী। তুমি কে বাবা, তুমি এখানে কোত্থেকে এলে? এটা আসল ব্রাহ্মণ ভূতকে বলছে। তখন ভূত উত্তরে বলছে, দ্য ঘোস্ট সেড, ভূত বলছে, হোয়াই হেয়ার ইন ইজ এ স্ট্রেঞ্জ থিং, আচ্ছা এখানে এই অদ্ভুত কাণ্ড কারখানা কেন ঘটছে? এরকম অদ্ভুত কাণ্ড কারখানা এখানে কেন ঘটছে? এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, এই পাড়া প্রতিবেশী সবাই তো জানে এটা আমার বাড়ি। দিস ইজ মাই ওয়াইফ, আর এই যে যুবতী মহিলাটা এ আমার স্ত্রী। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, আর একটু দূরে বসে আছে আমার বুড়ি মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, এবং আমি এখানে এই বাড়িতে কয়েক বছর ধরে বাস করছি, অনেক বছর ধরে এখানে বাস করেছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, আর তুমি এসে কিনা অভিনয় করছো যে এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্য উইমেন ইজ ইয়োর ওয়াইফ, আর সে মহিলাটা নাকি তোমার স্ত্রী, তুমি এরকম অভিনয় করছো। মানে ভূত বেশ জোর গলায় বলছে, ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্নড ব্রাহ্মণ, ও হে ব্রাহ্মণ তোমার মাথাটা পাগল হয়ে গেছে। মানে ভূত আসল ব্রাহ্মণকে বলছে যে তোমার মাথাটা পাগল হয়ে গেছে। সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, আর এই কথা বলে সে ভূতটা আসল ব্রাহ্মণকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কত বড় ভয়ঙ্কর বিপদ দেখো, একটা ব্রাহ্মণ
নিজের বাড়িতে উঠতে পারছে না, তারই চেহারা ধরে আরেকজন ভূত সে বাড়িতে বসে আছে, সে কিনা আসল ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছে। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, সে এতটা হতবাক হয়ে গেছিল আর মুখ থেকে কোনো ভাষা বেরোচ্ছিল না, সে কিন্তু নীরব হয়ে গেছিল, অবাক হয়ে, বিস্মিত হয়ে। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে কিন্তু ভেবে পাচ্ছিল না কি করবে। অ্যাট লাস্ট হি বিথট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, অবশেষে সে ভাবলো একটাই রাস্তা খোলা আছে, রাজার কাছে যাব, রাজাকে সমস্যাটা শোনাবো, বিচার করে দিতে বলবো যে আসলে আমার এই বাড়িতে আমি কেন ঢুকতে পারছি না, তাহলে একটাই রাস্তা খোলা আছে, রাজার কাছে যাব এবং সত্যিকারের বিচার চাইবো। অন লেইং হিজ কেস বিফোর হিম, এবং বললে রাজার কাছে গিয়ে আমার এই কেসটা রাজার সামনে পেশ করব। দ্য কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার। রাজা যখন এই সব প্রবলেমটা শুনলেন, তিনি সমাধানের জন্য দুজনকে ডেকে পাঠালেন, আসল ব্রাহ্মণকে এবং ভূত ব্রাহ্মণকে, এবং তিনি দেখলেন যে ভূত ব্রাহ্মণ আর সত্যিকার ব্রাহ্মণ এরা দুজন একে অপরের ছবি, মানে একদম জেরক্স কপি, কার্বন কপি, মানে এতটাই একই রকম। রাজা নিজেই কনফিউজড হয়ে গেলেন। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই রাজা নিজে ফিক্স অবস্থায় পৌঁছালেন, মানে কি কনফিউশনে পড়ে গেলেন, কনফিউজড হয়ে গেলেন। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং রাজা ভেবে পাচ্ছিলেন না যে এই ঝগড়াটাকে তিনি কিভাবে সমাধান করবেন, আসল ব্রাহ্মণটাকে তিনি চিনবেন কি করে। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, আর দিনের পর দিন ভূত ব্রাহ্মণ কিন্তু রাজার কাছে যাচ্ছে না, তার তো প্রবলেম না, প্রবলেমটা কার, আসল ব্রাহ্মণের। তাই দিনের পর দিন আসল ব্রাহ্মণটা রাজার কাছে যেতে লাগলো, অ্যান্ড বিসট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, এবং রাজাকে বারবার অনুরোধ করতে লাগলো যে মহারাজ আপনি আমাকে আমার বাড়িটা ফিরিয়ে এনে দিন, হিজ ওয়াইফ, আমার স্ত্রীটা ফিরিয়ে এনে দিন, অ্যান্ড হিজ মাদার, এবং তার মাকে ফিরিয়ে দিতে বলছে। মানে বারবার গিয়ে অনুরোধ করছে, মহারাজ আমার নিজের বাড়িতে আমি ঢুকতে পারছি না, আমার নিজের মায়ের সঙ্গে আমি দেখা করতে পারছি না, আমার নিজের স্ত্রীর কাছে আমি যেতে পারছি না, এগুলো আপনি দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, আর রাজা প্রত্যেকবারে সে একই রকম কনফিউশনে পড়ছেন, কী উত্তর দেবেন খুঁজে পাচ্ছেন না, আর প্রত্যেকবারে একই রকম কনফিউশনে পড়ার জন্য, কোনো কিছু বলার মতো না পাওয়ার জন্য পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, এবং তাকে প্রত্যেক মুহূর্তে স্থগিত করতেন যে বাবু আজকে বলতে পারছি না, ব্যস্ত আছি, তুমি কালকে আসো, কালকে শোনাবো, মানে প্রত্যেকবার তাকে পরের দিন আসতে বলতেন। এভরিডে দ্য কিং টেলস হিম কাম টুমরো, আর রাজা প্রত্যেক দিন ওই আসল ব্রাহ্মণকে বলতেন বাবু আজকে চলে যাও, আগামীকাল আসবে। অ্যান্ড এভরিডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোর হেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, আর প্রত্যেকদিন ব্রাহ্মণ ওই রাজার রাজদরবার থেকে, রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতো কাঁদতে কাঁদতে, এবং নিজের হাতের চেটো দিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে, হে ভগবান কি ভাগ্য আমার খারাপ হলো, কি দুর্দিন আমার এলো, এরকম কপাল চাপড়াতে চাপড়াতে সে বেরিয়ে আসতো। অ্যান্ড সেইং, এটা বলে বলে বেরোতো যে হোয়াট এ উইকড ওয়ার্ল্ড ইজ দিস, যে কত ধূর্ত একটা দুনিয়া, কত চালাক একটা দুনিয়া, কত খারাপ মানুষের বসবাস এখানে। আই এম ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস, আমি আমার নিজের বাড়ি থেকে বিতাড়িত হচ্ছি, অন্য লোক এসে আমাকে তাড়িয়ে দিচ্ছে আমারই ঘর থেকে। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজিশন অফ মাই হাউস, আর নতুন একটা লোক, সম্পূর্ণ নতুন একটা লোক, সে কিন্তু আমার বাড়ির দখল নিয়ে বসে আছে, অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীর দখল নিয়ে বসে আছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, আর এই রাজাটাই বা কীরকম, হি ডাজ নট ডু জাস্টিস, সে কিন্তু আমাকে কোনো ন্যায় বিচার করে দিচ্ছেন না। নাও ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরিডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন, তারপরে এমনটা ঘটলো, ব্রাহ্মণ যেই প্রত্যেক দিন বিতাড়িত হতো এবং সে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতো শহরের বাইরে, হি পাস্ট এ স্পট, সে একটা জায়গা পেরোতো, অ্যাট হুইচ এ গ্রেট মেনি কাউ বয়েজ ইউজ টু প্লে, যেখানে অনেক রাখাল বালক একসঙ্গে খেলাধুলা করতো। মানে রাজার দরবার থেকে বেরিয়ে প্রত্যেকদিন কাঁদতে কাঁদতে আসল ব্রাহ্মণটা বেরিয়ে আসতো, আর পথে তাকে একটা মাঠ পেরোতে হতো, সেই মাঠে রোজ কিছু রাখাল বালকেরা খেলা করতো। দে লেড দ্য কাউজ গ্রেজ অন দ্য মিডো, তারা তাদের গরুগুলোকে ওই তৃণভূমিগুলোতে চড়তে দিত। হোয়াইল দে দেমসেলস মেড টুগেদার, তারপর সে রাখাল বালকেরা একে অপরের সাথে দেখা করতো, অ্যান্ড আন্ডার এ লার্জ ট্রি, একটা বড় গাছের তলায়, টু প্লে, খেলাধুলা করার জন্য। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি, এবং তারা রাজার খেলা খেলতো, মানে একজন রাজা শাসতো, একজন মন্ত্রী শাসতো, এমনি করে রাজাদের যে দরবারে খেলাটা হয় সেই খেলা তারা খেলতো, অভিনয় করে খেলতো আর কি। ওয়ান কাউ বয় ওয়াজ ইলেক্টেড কিং, একজন রাখাল বালককে রাজা সাজানো হতো, অ্যানাদার প্রাইম মিনিস্টার, আরেকজনকে প্রধানমন্ত্রী সাজানো হতো, অর ভাইজায়ার, একজনকে আইনজীবী সাজানো হতো, অ্যানাদার কতোয়াল, একজনকে কতোয়াল সাজানো হতো, অর প্রিফেক্ট অফ দ্য পুলিশ, আবার একজনকে পুলিশ কমিশনার সাজানো হতো, অ্যান্ড আদার্স কনস্টেবলস, আবার কয়েকজন রাখাল বালককে হাবিলদার, মানে কনস্টেবল, পুলিশের পাহারাদার, সেরকম সাজানো হতো। তো তারা এরকম মন্ত্রিসভার মতো গঠন করতো, এবং তারা সেইভাবে তারা রাজার মতো খেলাধুলা করতো। এভরিডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ, প্রত্যেক দিন তারা একসঙ্গে রোজ রোজ দেখতে লাগলো ওই ব্রাহ্মণটাকে। পাসিং বাই উইপিং, তারা দেখতো ব্রাহ্মণটা পাশ কাটিয়ে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। তো রাখাল বালকদের কৌতূহল জাগবে যে এই ব্রাহ্মণটা রোজ কাঁদতে কাঁদতে এই রাস্তা দিয়ে যায় কেন, তাদের ভীষণ জানতে ইচ্ছে করলে ব্রাহ্মণটাই বা কে, এ কাঁদছেই বা কেন, এর কাঁদার কারণটাই বা কি। ওয়ান ডে দ্য কাউ বয় কিং আস্কড দ্য ভাইজায়ার হোয়েদার হি নিউ হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরিডে, একদিন রাখাল বালক রাজা, মানে যে রাখাল বালকটা রাজার অভিনয় করছিল,
তো সেই রাখাল বালক রাজা সে তার মন্ত্রীকে আইনজীবীকে জিজ্ঞেস করছে যে তুমি কি জানো এই ব্রাহ্মণটা রোজ এ পথে কেঁদে কেঁদে কেন যায়। অন দ্য ভাইজায়ার নট বিং এবল টু অ্যান্সার, কিন্তু ভাইজায়ার বলতে আইনজীবী, কিন্তু রাখাল আইনজীবীটা সে কিন্তু সঠিক উত্তর দিতে পারলো না এই কোশ্চেনের। দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবলস টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম। তখন ওই রাখাল বালক যে রাজা সেজেছিল সে তার কনস্টেবলগুলোকে বললো যে তুমি যাও ওই ব্রাহ্মণটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। তো তাকে আদেশ দিল ব্রাহ্মণটাকে তার কাছে ধরে আনতে। ওয়ান অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, তাদের মধ্যে একজন গেল এবং ব্রাহ্মণকে বললো দ্য কিং রিকোয়ার্স ইয়োর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, যে ওহে ব্রাহ্মণ আমাদের রাজা তোমাকে এক্ষুনি হাজির হতে বলেছেন, তোমার অ্যাটেন্ডেন্স চাইছেন, তোমাকে এক্ষুনি হাজির হতে বলছেন। ব্রাহ্মণ ভাবছে আসল রাজার কথা বলছে মনে হয়। তা ব্রাহ্মণ বলছে আমি তো এক্ষুনি রাজার কাছ থেকে এলাম, তিনি তো আমাকে কালকে আসতে বলেন, আবার এক্ষুনি ডেকে পাঠাচ্ছেন কেন? দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ তখন উত্তরে বলছে হোয়াট ফর, কি জন্য? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এক্ষুনি রাজার কাছ থেকে আসছি। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং তিনি আমাকে আমার কাজটাকে কাল পর্যন্ত স্থগিত করে দিয়েছেন, তিনি তো আমাকে কালকে আসতে বলেছেন। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, তিনি আবার কেন আমাকে ডাকছেন? ওই রাখাল বালকদের মধ্যে যে কনস্টেবল যে ডাকতে গেছিল সে তখন বলছে ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ আওয়ার নিট হার্ড কিং। সে বলছে আরে এটা আসলে রাজা নয়, এ হচ্ছে আমাদের রাজা যিনি তোমাকে চাইছেন, তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। আওয়ার নিট হার্ড কিং মানে কি আমাদের ওই অভিনয় করে সেজে ওঠা রাজা। রিজয়েন্ট দ্য কনস্টেবল এই কথা বললো। হু ইজ নিট হার্ড কিং, এই নিট হার্ড কিংকে, এই অভিনয় করা রাখাল বালক কালো চামড়ার রাজা এ আবার কে? আক্স দ্য ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন। তখন সে হাবিলদার বলছে আরে কাম অ্যান্ড সি, আরে আসো তো, এলে তো দেখতে পাবে, আসো, এ আসল রাজা নয়, এ হচ্ছে আমাদের রাখাল বালক রাজা, তুমি আসো দেখতে পাবে। ওয়াজ দ্য রিপ্লাই, এটা ছিল উত্তর। দ্য নিট হার্ড কিং দেন আক্স, নিট হার্ড কিং বলতে সে রাখাল বালকদের যে রাজাটা, সে তখন ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে হোয়াই হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, সে জিজ্ঞেস করলো তুমি এই রাস্তাতে রোজ কেঁদে কেঁদে কেন যাও, কেন তোমাকে কাঁদতে আমরা প্রত্যেকদিন দেখি। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, সে রাখাল বালক রাজাকে তার নিজের দুঃখের কাহিনী শোনালো। দ্য নিট হার্ড কিং মানে রাখাল বালকদের সেই রাজাটা অভিনয় করা যে নকল রাজা, সে তখন আফটার হিয়ারিং দ্য হোল পুরো ঘটনাটা শুনলো এবং বলল আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কেস, আমি আপনার কেসটা বুঝতে পারছি। আই উইল গিভ ইউ এগেন অল ইউর রাইটস, ঠিক আছে, আপনার যা কিছু আছে, আপনার স্ত্রী, আপনার ঘর, আপনার মা, বৃদ্ধা মা, এই সমস্ত কিছু আপনাকে আমি আবার ফিরিয়ে এনে দিতে পারবো। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইয়োর কেস, শুধুমাত্র আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, আপনি আসল রাজার কাছে যান এবং তাকে গিয়ে বলুন যে একটা রাখাল বালক রাজা যে রাজা সেজেছে সে আমার কেসটা সমাধান করে দেবে বলছে, কিন্তু আপনি যেহেতু আসল রাজা তাই আপনার কাছে পারমিশন চাইছে। মানে আমাকে মহারাজ যদি পারমিশন দেন, আমি তো নকল রাজা, আমি তো একটা রাখাল বালক রাজা সেজেছি, তো আসল রাজা যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি আপনার কেসটাকে সমাধান করতে পারি, শুধু আমার আসল রাজার পারমিশন লাগবে, আপনি এই পারমিশনটা এনে দিন। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, ব্রাহ্মণ তখন দেশে যে আসল রাজা তার কাছে ফিরে গেলেন। অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, এবং মহারাজের কাছে অনুরোধ করলেন টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ড কিং, যে মহারাজ আপনি তো আমার কেসটাকে রোজ রোজ ঝুলাচ্ছেন, তারিখ পে তারিখ, কালকে আসো কালকে আসো বারবার বলছেন, তো সে রাখাল বালক রাজাটা আমার সমাধান করে দেবে বলছে, আপনি দয়া করে পারমিশনটা দিন, কেসটা তার হাতে তুলে দিন। হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, যে নিজের থেকে বলেছে এই কেসটাকে সমাধান করে দেবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড বিন গ্রেটলি পাজলড, তো রাজা যার কাছে এই কেসটা রাজাকে নিজেকে ভীষণ হতভম্ব করছিল, তা রাজা নিজে কনফিউজ ছিলেন, তিনি কী করবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তাই রাজাও মনে মনে খুশি হলেন, যাক বাবা কেউ একজন যখন এগিয়ে আসছে সমাধান করে দেবে বলছে তাহলে করে দিক। তার সঙ্গে সঙ্গে তিনি গ্র্যান্টেড দ্য পারমিশন শট, তার কাছে যে পারমিশন চাইতে যাওয়া হলো তিনি সে পারমিশন বা অনুমোদন দিয়ে দিলেন, যে ঠিক আছে বাবু, নিট হার্ড কিং যখন সমাধান করে দেবে বলছে তাহলে তাকে বলো সমাধান করে দিতে। দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালবেলা ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, আর পরের দিন সকালবেলা বিচারের দিনটা ধার্য হলো, বিচার হবে। বিচারে উপস্থিত থাকবে কে না, তোমার ওই ভূত আসবে, সঙ্গে আসল ব্রাহ্মণটাও আসবে। দ্য নিট হার্ড কিং হু স থ্রু দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফায়াল উইথ এ ন্যারো নেক, তো সে নিট হার্ড কিং মানে রাখাল বালকদের যে রাজা, সে পুরো ঘটনাটা দেখলো এবং সে নিয়ে এলো তার সাথে পরের দিন বিচারের দিন একটা শিশি মানে কাঁচের শিশি, যার মুখটা সরু, মানে ওই কাশির সিরাপের বোতলের মতন আর কি, সেরকম একটা শিশি বা বোতল নিয়ে এলো কাঁচের। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার অ্যাট দ্য বার, মানে ওই কাঠগড়ায় যেখানে বিচার হবে সেখানে দুজনকে উপস্থিত করানো হলো, আসল ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনেই উপস্থিত হলো। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেসেস, মানে সাক্ষ্য প্রমাণ এগুলো জোগাড় করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর, অ্যান্ড অফ স্পিচ মেকিং, এবং দুজনে বক্তব্য শোনার পর, দ্য নিট হার্ড কিং সেড, তখন সে রাখাল বালকদের যে রাজা, তখন সে বলছে ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ, ঠিক আছে আমি সব ঘটনাটা শুনলাম, পুরো ব্যাপারটা পুরো বিষয়টা আমি শুনলাম। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এই কেসটাকে এক্ষুনি সমাধান করে দিচ্ছি। হেয়ার ইজ দিস ফাইল, আমি এখানে
বোতলে, কাঁচের বোতলে একটা শিশি এনেছি। হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইন্টু ইট শ্যাল বি ডিক্লেয়ার বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন দ্য ডিসপিউট। ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে যে এই কাঁচের বোতলের মধ্যে ঢুকতে পারবে, আজকে দরবার থেকে ঘোষণা করা হবে সেই হবে সত্যিকারের মালিক এই বাড়ির। যে কেসটাকে নিয়ে আমাদের আজকে বিতর্ক, যে বাড়ির মালিকটা কে, সেটা সিদ্ধান্ত এখানেই ফাইনাল হয়ে যাবে। তোমাদের মধ্যে যে বোতলে ঢুকতে পারবে সেই হবে আসল মালিক এই বাড়ির। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। ঠিক আছে, আমাকে দেখতে দাও, এবার আমি দেখব তোমাদের মধ্যে কে এই বোতলে প্রবেশ করতে পারছো। তখন দ্য ব্রাহ্মণ সেড, মানে আসল ব্রাহ্মণ বলছে, ইউ আর এ নিট হার্ড, তুমি হচ্ছে রাখাল বালক, অ্যান্ড ইউর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ এ নিট হার্ড, আর তোমার বুদ্ধিটাও সে রাখাল বালকের মতোই। পড়াশোনা তো করনি, বেশি বুদ্ধি আসবে কোত্থেকে। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ এ স্মল ফায়াল, এরকম ছোট্ট একটা শিশি, তাতে একটা মানুষ কি করে ঢুকতে পারে? তো রাখাল বালক তখন বলছে, ইফ ইউ ক্যানট এন্টার, আচ্ছা আপনি যদি ঢুকতে না পারবেন, সের দ্য নিট হার্ড কিং, মানে রাখাল বালক রাজা, সে বলছে আচ্ছা আপনি যদি ঢুকতে পারবেন না, তাহলে কোনো সমস্যা নেই, আপনি বাড়ির মালিক নন, যে ঢুকতে পারবে সে মালিক হবে। দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তাহলে আপনি সত্যিকারের মালিক নন। হোয়াট ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য ঘোষ ব্রাহ্মণ, মানে রাখাল বালকটা ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে বলছে, কি বলছেন মশাই বলুন, ঠিক বললাম কি না বলুন? তাহলে যে ঢুকতে পারবে সেই আসল মালিক, যে ঢুকতে পারবে না সে আসল মালিক নয়। অ্যান্ড অ্যাড্রেসিং হিম, এবং তাকে সম্বোধনকে বলতে লাগলো, মানে কি রাখাল বালক ভূত ব্রাহ্মণকে এবার বলছে, ইফ ইউ ক্যান এন্টার ইন্টু দ্য ফায়াল, দেখুন বাবু আপনি যদি এই শিশির মধ্যে ঢুকতে পারেন, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকামস ইয়োর্স, যদি আপনি এই শিশিতে ঢুকে যাবেন তাহলে এই বাড়ি, এই স্ত্রী এবং এই মা সবটাই তোমার। তো ভূত ব্রাহ্মণ তো সহজে ঢুকবে, তাই না? সে তো ভূত, যে কোনো চেহারায় আসতে পারে। সে বলছে অফকোর্স আই উইল এন্টার, ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমি ঢুকে যাবো। সেড দ্য ঘোস্ট, মানে ভূত ব্রাহ্মণ বলল, অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, এবং নিজের কথাকে সত্যি প্রমাণ করে দিয়ে, টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে অবাক করে দিয়ে, হি মেড হিমসেলফ ইনটু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট, সে নিজেকে একটা ছোট্ট পতঙ্গের মতো প্রাণীতে বানিয়ে ফেললো, মানে নিজেকে রূপান্তরিত করে ফেললো, নিজের চেহারাকে পরিবর্তন করে ফেললো, একটা ছোট্ট পতঙ্গের মতো চেহারা নিয়ে নিল, অ্যান্ড এন্টার ইন্টু দ্য ফায়াল, এবং সেই শিশির মধ্যে ঢুকে গেল। দ্য নিট হার্ড কিং ফোর্থ উইথ কর্কড আপ দ্য ফায়াল, তো সঙ্গে সঙ্গে রাখাল বালক রাজা কী করলো, একদম সঙ্গে সঙ্গে মানে মুহূর্তের মধ্যে, সময় নষ্ট না করে সে কী করলো, ওই শিশির মুখটাকে কর্ক দিয়ে বন্ধ করে দিল। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এতে লাভটা কী হলো, ভূত ব্রাহ্মণ কাচের শিশির মধ্যে আটকে পড়েছে, সে আর বাইরে বেরোতে পারছে না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিট হার্ড কিং সেড, তখন আসল ব্রাহ্মণকে উদ্দেশ্য করে ওই রাখাল বালক রাজা বললেন, থ্রো দিস ফায়াল ইন্টু দ্য বটম অফ দ্য সি, এই বোতলটা নিয়ে যাও, এই শিশিটা নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে গভীরতায়, এত গভীর সমুদ্রে ফেলে দিয়ে আসবে। অ্যান্ড টেক দ্য পজিশন অফ ইয়ার হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, এবং যাও মনের সুখে তোমার বাড়ি, তোমার স্ত্রী, তোমার মা সবাইকে দখল করবে যাও, এবং ওদের সঙ্গে থাকা শুরু করবে যাও। দ্য ব্রাহ্মণ ডিড সো, আসল ব্রাহ্মণ তাই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, এবং তারপরে সে সুখে অনেকটা বছর মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। তার পুত্র সন্তান, কন্যা সন্তান এরাও জন্মালো, এবং সুখে সুখে তারা বসবাস শুরু করলো। একদম মধুরেণ সমাপয়েত, মানে সুন্দর সমাপ্তি এই গল্পের। তো এমনি করে 11-এর সেকেন্ড সেমিস্টার যে প্রথম গল্পটা ছিল, তার ঘোষ ব্রাহ্মণ, আমরা গল্পটা পড়লাম, তার লাইন টু লাইন আমরা এক্সপ্লেন করলাম। এবার এখান থেকে প্রশ্ন তো কীরকম হতে পারে বা কী কী হবে, সেই প্রশ্ন উত্তরের ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। এছাড়া এখানে সেকেন্ড সেমিস্টার বলো, ফার্স্ট সেমিস্টার বলো, সমস্ত গদ্যের পড়ানো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। প্লেলিস্টকে ক্লিক করে 11-এর ভিডিও বার করে সেগুলো পেয়ে যাবে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, তোমাদের দরকারি সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড হতে থাকবে।